আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় মধ্যযুগের বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস সম্পর্কে জানবো। যেহেতু পিএসসি এসএলএসটি সিলেবাসে বা এমএসসি যাই বলুন না কেন, সিলেবাসে জ্ঞানদাস রয়েছে এবং জ্ঞানদাস সম্পর্কে খুব বেশি যে তথ্য পাওয়া যায় এমনটা নয়। বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে একটা বলতে পারেন একটা মালার মতো করে আমি এখানে উপস্থাপন করব এবং এটুকু অন্তত বলতে পারি যে এর বাইরে আসার সম্ভাবনা নেই। কেননা এখানে অসংখ্য তথ্যই আমি এখানে উপস্থাপন করেছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো যা কথা না বাড়িয়ে শুরু করছি, দেখুন। তাহলে আলোচনা শুরু করি। দেখুন যে যেটা পিএসসি এবং এসএলএসটি এবং এমএসসি সিলেবাসের উপর বেস করে, তখন আবির্ভাবকাল চৈতন্যোত্তর যুগের বিখ্যাত কবি তিনি ছিলেন ষোড়শ শতকের কবি। এটা পরীক্ষা দিতে পারে যে তিনি কোন যুগের কবি, ভীষণ ইম্পর্টেন্ট। জন্ম নিয়ে একটু বিতর্ক রয়েছে, তবে আনুমানিক 1530 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, এটাই আপনারা উত্তর করবেন যদি এই অপশনটা থাকে। তবে কবির জন্মসাল নিয়ে বিতর্ক রয়েছে। কে কি বলছে দেখি। ক্ষীরোদচন্দ্র রায়ের মতে জ্ঞানদাসের জন্ম হয় 1457 শকাব্দ অর্থাৎ 1535 খ্রিস্টাব্দ। হারাধন দত্তের মতে 1537 খ্রিস্টাব্দ, জগদন্দু ভদ্রের মতে 1531 এবং দীনেশচন্দ্র সেনের মতে জ্ঞানদাসের জন্মসাল 1530 খ্রিস্টাব্দ। তাহলে এই তো একটা বিতর্ক জায়গা। তো বিতর্ক জায়গা এড়িয়ে আমরা মোটামুটি আনুমানিক 1530 খ্রিস্টাব্দই উল্লেখ করব এবং উত্তর থাকলে সেটাই করব। জন্মস্থান বর্ধমান জেলার কাটুয়ার 10 মাইল পশ্চিমে কাদরা মাদ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে বেশিরভাগ সমালোচক কবির জন্মস্থান হিসাবে কাদরা গ্রামেরই উল্লেখ করেছেন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং নরহরি চক্রবর্তী ভক্তিরত্নাকর গ্রন্থে উল্লেখ করেছেন। দেখুন, রাঢ় দেশে কাদরা গ্রামেতে গ্রাম হয় তথায় বসতি জ্ঞানদাসের আলয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে কার গ্রন্থ থেকে, যে নরহরি চক্রবর্তীর গ্রন্থ থেকে আমরা জানতে পারছি। তার গ্রন্থের নাম কি? ভক্তিরত্নাকর গ্রন্থ থেকে। এবার একটু যেখানে বড় রচনা, জ্ঞানদাসের রচিত গ্রন্থ মাথুর ও মুরলী শিক্ষা। তবে তিনি তো পদকর্তা হিসেবে বিখ্যাত, তাছাড়াও এগুলো তিনি রচনা করছেন। চণ্ডীদাসের ভাবশিষ্যকে, তাহলে চণ্ডীদাসের ভাবশিষ্য জ্ঞানদাস। আবার দ্বিতীয় চণ্ডীদাস কিন্তু এই জ্ঞানদাস, এবং কে বলছেন সেটা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ভীষণ ইম্পর্টেন্ট, এই সবগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। চণ্ডীদাসের ভাষা শিষ্য কিন্তু, এবার ভাবশিষ্য নয়, ভাষা শিষ্যকে বলছেন। দেখুন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাষা শিষ্য বলছেন অমরেন্দ্রনাথ গড়াই। ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখি, লিরিক প্রতিভার রোমান্টিক কবি জ্ঞানদাসকে কে বলছেন? শঙ্করী প্রসাদ বসু। পদবী জাহ্নবী দেবীর মন্ত্রশিষ্য বলে জ্ঞানদাস গোস্বামী পদবীতে ভূষিত হয়েছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট। উপাধি কি? চণ্ডীদাসের ভাবশিষ্য, রোমান্টিক কবি, মাধুর্যের কবি। এই মাধুর্যের কবিও কিন্তু বলেছেন শঙ্করী প্রসাদ বসু। তার মধ্যযুগের কবি ও কাব্যগ্রন্থে মদন মঙ্গল বা বৈষ্ণব মঙ্গল। কবির বিশেষ নাম শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর, মদন মঙ্গল। কবি মঙ্গল বংশে জন্মগ্রহণ করার জন্য এই নামকরণ। কখনো কখনো আপনাদের পরীক্ষা দিতে পারে যে মঙ্গল ঠাকুর কে নামে পরিচিত, কোন বৈষ্ণব পদকর্তা, বা মদন মঙ্গল নামে কোন বৈষ্ণব পদকর্তা পরিচিত, তাহলে আপনারা ইজিলি পেরে যাচ্ছেন। তিনি বৈষ্ণব সমাজে সুরসিক পদকর্তা বলে অভিহিত, কারণ তার সুকণ্ঠ অধিকারের জন্য তিনি কিন্তু এই সুরসিক পদকর্তা নামেও পরিচিত। কবির শ্রেষ্ঠত্ব, তিনি পদকর্তা হিসেবে কোন জায়গায় শ্রেষ্ঠত্ব? মান ও রূপানুরাগ পর্যায়ের পদে কবি কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এটা আমাদের ইম্পর্টেন্ট। মনোহর শাহী ঢং, তিনি কিন্তু এই মনোহর শাহী ঢঙ্গের কীর্তনের প্রবর্তক, কিন্তু এটাও জ্ঞানদাসের একটা বিশেষত্ব, যেগুলো হয়তো আপনারা অন্যান্য বইয়ে পাবেন না। এগুলো অসংখ্য বই ঘেটেই এগুলো করতে হয়েছে আমাকে। ধর্মমত, কবি বৈষ্ণব ভক্ত ছিলেন এবং তিনি নিত্যানন্দ শাখার একজন বৈষ্ণব কবি ছিলেন। তাহলে এই যে মনোহর শাহী ঢঙ্গের কীর্তন, এগুলো কিন্তু বেসিক নয়, এগুলো হচ্ছে একটু ইউনিক তত্ত্ব, যেগুলো হয়তো আপনারা অন্য কোথাও বইয়ে পাবেন না। হয়তো এরকম প্রশ্ন দিলে আপনাদের ইজিলি উত্তরগুলো আপনারা পেরে যাবেন। জাতি ব্রাহ্মণ, দীক্ষা গ্রহণ, এটা কখনো কখনো দিয়ে থাকে। নিত্যানন্দের পত্নী জাহ্নবা বা জাহ্নবী দেবীর কাছ থেকে তিনি বৈষ্ণব ধর্মের দীক্ষা নেন এবং জাহ্নবী দেবীর সঙ্গে তিনি কিন্তু বৃন্দাবন ভ্রমণ করেছিলেন। এটাও হতে পারে যে তিনি কোথায় ভ্রমণ করেছিলেন জাহ্নবী দেবীর সঙ্গে, বৃন্দাবন ভ্রমণ। আবার শিষ্যের কার কাছ থেকে গ্রহণ করেছেন? তাহলে জাহ্নবা দেবীর কাছ থেকে। এবার হচ্ছে খেতুরি মহোৎসব, 1583 খ্রিস্টাব্দে খেতুরি বৈষ্ণব সম্মেলনে কবি কিন্তু যোগ দিয়েছিলেন। পূর্বসূরির প্রভাব, অর্থাৎ তার পদাবলিতে বা তার পদে কার প্রভাব রয়েছে? বিদ্যাপতি, চণ্ডীদাস, রামানন্দ বসু, এদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছেন। পদের ভাষা, তিনি বাংলা এবং ব্রজবুলি ভাষায় পদ লিখেছেন, তবে ব্রজবুলি ভাষায় 105টি আমরা পরে আলোচনা করব। ছন্দ, মাত্রাবৃত্ত অক্ষরবৃত্তে প্রচুর পদ লিখলেও দলবৃত্ত ছন্দেও কিন্তু মাত্র 4 লাইন লিখেছিলেন, সেটাও কিন্তু যদিও বিতর্ক রয়েছে।
তবে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ছন্দটন্দ নিয়ে পরীক্ষায় কখনো আসে না, তাও আলোচনা করলাম। জ্ঞানদাসের নামে অভিসারের পদ পাওয়া যায়, অর্থাৎ কটা? 16টি কিন্তু জ্ঞানদাসের অভিসার বিষয়ের পদ পাওয়া যাচ্ছে। মোট প্রাপ্ত পদের সংখ্যা কটি? তার ভণিতায় প্রায় 400টি পদ পাওয়া গেছে। এইসব প্রশ্ন খুবই কম দেয়, তাও একটু জেনে রাখুন। পদ কল্পতরু, তারপরে পদকল্পলতিকা, তারপরে ক্ষণদা গীত চিন্তামণি, পদামৃত সমুদ্র, গীত রত্নাবলী, ক্ষণদা গীত চিন্তামণি, দুবার ব্যবহৃত হয়ে গেছে, দুঃখিত তার জন্য। আর প্রভৃতি গ্রন্থে জ্ঞানদাসের প্রায় 209টি পদ প্রকাশিত হয়। এছাড়া পদসমুদ্র, লীলা সমুদ্র, পদার্ণব সারাবলী, গীত কল্পতরু প্রভৃতি গ্রন্থে আরও 100টি পদ আছে। বংশী শিক্ষা, পদাবলী সাহিত্যে জ্ঞানদাসের নতুন সংযোজন এই বংশী শিক্ষামূলক পদ, অর্থাৎ তিনি কিন্তু এই গুলো কিন্তু প্রথম আনছেন। যশোধার বাৎসল্য লীলা, তার একটি গ্রন্থ পাওয়া যাচ্ছে, দেখুন, যে শ্রী সুকুমার ভট্টাচার্য MA, যার উপাধি, 1347 বঙ্গাব্দে যশোধার বাৎসল্য লীলা নামে একটি পালাগানের বই জ্ঞানদাসের ভণিতা সহ প্রকাশ করছেন, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই গ্রন্থে কিন্তু 20টি জ্ঞানদাসের পদ পাওয়া যাচ্ছে, জ্ঞানদাসের যে ভণিতা, সেই ভণিতার পদ পাওয়া যাচ্ছে। জ্ঞানদাসের বন্ধুর নাম পাচ্ছি মনোহর দাস, তিনি কিন্তু বাবা আউল নামে পরিচিত। মনোহর দাসও কিন্তু এই জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন, এবং তিনি একজন বিখ্যাত কবি এবং পণ্ডিত, এবং তার সংকলিত বৈষ্ণব গ্রন্থ নাম হচ্ছে পদসমুদ্র, এবং এই গ্রন্থে প্রায় 15,000টি পদ রয়েছে। জাস্ট এটা একটু জেনে রাখার জন্য আপনাদের বললাম। জীবনীর উল্লেখ, অর্থাৎ নরহরি চক্রবর্তীর ভক্তি রত্নাকর ছাড়া আর অন্য কোনো প্রামাণিক গ্রন্থে কিন্তু জ্ঞানদাসের জীবনী পাওয়া যায় না। অর্থাৎ এটা আমরা পূর্বেই প্রথমে আলোচনা করেছি, জ্ঞানদাসের যে জন্মস্থান সেটাও কিন্তু এই ভক্তি রত্নকর থেকে নেওয়া হয়েছে বা জানতে পারছি আমরা। মঠ কাদরাই জ্ঞানদাসের মঠ এখনও আছে, এবং প্রতি বছর কিন্তু পৌষ পূর্ণিমায় সেখানে মহোৎসব মেলা হয়। জ্ঞানদাসের সংযোজন ভীষণ ইম্পর্টেন্ট। জ্ঞানদাসের ষোড়শ গোপালের রূপ বর্ণনা অতি চমৎকার, এবং তিনি বৈষ্ণব জগতে প্রথম কবি যিনি ষোড়শ গোপাল রূপ বর্ণনা করেছেন, ভীষণ ইম্পর্টেন্ট। সমালোচকদের চোখে জ্ঞানদাস আমার কেমন একটু দেখে নিই, যে বৈষ্ণব কবিকুলের মধ্যে আধুনিককালে লিরিক প্রতিভা বলিতে যাহা বুঝি, তাহা যদি কাহারও থাকে তবে জ্ঞানদাস। অর্থাৎ এটি কিন্তু ডক্টর শঙ্করী প্রসাদ বসু বলছেন, বা আমি যে শঙ্করী প্রসাদ বসুর কথা বলেছিলাম সেই একই ব্যক্তি কিন্তু। জ্ঞানদাসের পদে চণ্ডীদাস ও বিদ্যাপতির সমন্বয় ঘটেছে, এটা কে বলছেন? জিতেন্দ্রলাল বসু, ইনিও একজন জ্ঞানদাসের ওপর বই লিখেছেন, এবং জ্ঞানদাস একজন শ্রেষ্ঠ গীতিকবি, কেউ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বলেছেন। জ্ঞানদাস সম্পর্কিত গ্রন্থ, জ্ঞানদাসকে নিয়ে কারা কোন ধরনের গ্রন্থ লিখেছে একটু দেখে নিই। জ্ঞানদাসের পদাবলী বইটি লিখছেন ডক্টর বিমান বিহারী মজুমদার। জ্ঞানদাসের পদাবলী রসাস্বাদন, এটা লিখছেন সতীশচন্দ্র রায়। জ্ঞানদাসের পদাবলী সতীশচন্দ্র রায়। আর বৈষ্ণব কবি জ্ঞানদাস জিতেন্দ্রলাল বসু। এই যে জিতেন্দ্রলাল বসু আমরা অলরেডি পেলাম, তাহলে কোন বই আছে এটা উল্লেখটা অলরেডি আমরা পেয়ে গেলাম বৈষ্ণব কবি জ্ঞানদাস গ্রন্থে। এরপর প্রাসঙ্গিক তথ্য যেগুলো আমাদের জানাটা ভীষণ জরুরি। দেখুন, জ্ঞানদাসের অভিসার পর্যায়ে একটি পদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করেছেন। সেটি পদটি হলো কি, যে রজনী শাওন ঘন ঘন দিয়া গরজন। আর চৈতন্য পরবর্তী যুগের পূর্বরাগের শ্রেষ্ঠ কবি কিন্তু জ্ঞানদাস। পদকর্তা ছাড়াও জ্ঞানদাসের পরিচয় হলো তিনি ভক্ত ও সাধক। তারপরে জ্ঞানদাসের মনের মরম কথা শুনল সজনী পদ রবীন্দ্রনাথের প্রিয়। শুধু তাই না, আরেকটি পদ রয়েছে, পরে বলছি। তার বহু পদ চণ্ডীদাসের নামে চলে গেছে, কিছু পদ গেছে যদুনাথ ও অন্যান্য পদকর্তার নামে। এ ব্যাপারে গবেষকদের মধ্যে কিন্তু চূড়ান্ত মতবিরোধ দেখা যায়। শ্রীমতী রাধারানীর কয়েকটি বাল্যলীলার পদও রচনা করেছেন তিনি। জ্ঞানদাস চণ্ডীদাসকে কিন্তু রস্য পদ্যের অলি বলেছেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা দিতেই পারে যে জ্ঞানদাস কাকে রসপদ্মের অলি বলেছেন, তাহলে আমার কাকে বলেছেন? চণ্ডীদাসকে। যশোদার বাৎসল্য লীলার জ্ঞানদাস রচিত পালাগান। তারপরে জ্ঞানদাসের প্রথম পর্যায়ের গুরু ছিলেন কে? বিদ্যাপতি। জ্ঞানদাস প্রার্থনা পর্যায়ের কোনো পদ লেখেননি। তারপরে 105টি ব্রজবুহারী ভাষা তিনি পদ লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদাসকে শ্রেষ্ঠ গীতিকবি বলেছেন। আর জ্ঞানদাস প্রথম ষোড়শ গোপালের রূপের বর্ণনা করেছেন। একই জিনিস বারবার বলার কারণে আপনাদের যাতে একেবারেই কানের মধ্যে গেঁথে থাকে। তারপরে একমাত্র পদকর্তা রূপে জ্ঞানদাস কিন্তু চিরকুমার ছিলেন, অর্থাৎ তিনি অবিবাহিত। বলরাম দাস ও গোবিন্দ দাসের সমসাময়িক কবি ছিলেন কিন্তু এই জ্ঞানদাস। তাহলে বলরাম দাস এবং গোবিন্দ দাস যে সময় জন্মগ্রহণ করছেন সেই সময়ের কবি ছিলেন। দীন চণ্ডীদাসের দ্বারা প্রভাবিত হয়ে পদাবলী রচনা করে খ্যাতি অর্জন করছেন, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। প্রথম জীবনে তিনি কিন্তু এই দীন চণ্ডীদাসের দ্বারা প্রভাবিত হয়েই পদ লিখছেন। তারপরে মাথুর পর্যায়ের পদে বিদ্যাপতির অনুসরণ লক্ষ্য করা যাচ্ছে। আর একটা দেখুন, সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু পদটি কিন্তু চণ্ডীদাসের নামে প্রচলিত হলেও রচয়িতা কিন্তু জ্ঞানদাস। তারপরে অঙ্গ অবশ ভেলো লাজ ভয় মান গেল, এই পদটি কিন্তু রবীন্দ্রনাথের প্রিয় পদ। তারপরে জ্ঞানদাসের নৌকা বিলাস বিষয়ক পদ হলো কিন্তু মানস ও গঙ্গার জল, এইটি।
একটু আপনারা দেখে নিন। জ্ঞানদাসের খণ্ডিতা বিষয়ক পদ পাওয়া গেছে একটি মাত্র, কলাহন্তরিতার পদ পাওয়া গেছে একটি মাত্র। আর জ্ঞানদাসের, এখানে দুঃখিত, এখানে জ্ঞানল হয়ে গেছে, জ্ঞানদাসের গৌরাঙ্গ বিষয়ক পদ পাওয়া গেছে 21টি। আর গুণীজনের সান্নিধ্য, তিনি কাদের কাদের সান্নিধ্য লাভ করছেন, যে নিত্যানন্দের মৃত্যুর পর জাহ্নবী দেবীর সঙ্গে তিনি বৃন্দাবনে তীর্থযাত্রা করছেন এবং বৃন্দাবনের কবি শ্রীজীব গোস্বামী, রঘুনাথ দাস, গোপাল ভট্ট, কৃষ্ণদাস কবিরাজ প্রভৃতি ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা লাভ করছেন এবং নরোত্তম দাস আয়োজিত খেতড়ি মহোৎসবে যোগ দিয়ে তিনি গোবিন্দ দাস এবং বলরাম দাসের সঙ্গে কিন্তু পরিচয় লাভ করছেন। গোবিন্দ দাসের মতো জ্ঞানদাস প্রেম বৈচিত্র্য নিয়ে স্বতন্ত্র পদ রচনা করেননি। এগুলো এবারে হচ্ছে তার কয়েকটি বিখ্যাত পদ, এগুলোই পরীক্ষা দিয়ে থাকে, হয়তো একটা পদ তুলে দিলেও বললো এটি কী ধরনের পদ এবং কোন পর্যায়ের পদ। জ্ঞানদাসের বিখ্যাত কিছু পদ আমরা দেখি, যেমন আলো মুই জানো না, এটি কিন্তু পূর্বরাগ পর্যায়ের পদ এবং যে পদগুলো প্রথমে আলোচনা করি সেগুলো পূর্বরাগ এবং এগুলো তার বিখ্যাত পদ। তারপরে ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, এটা প্রথম লাইনটা দিয়ে শুরু করছে, বাকিটা আপনারা একটু দেখে নিন। তারপরে ঘরে বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, এটাও জাতিকুলশীল সব হেন বুঝি গেল এটি। তারপরে মনের মরম কথা তোমারে কহিয়া এথা, তারপরে হাসিতে খুশিয়া পড়ে কত মধুধার, এগুলো হচ্ছে তার প্রত্যেকটা পূর্বরাগ পর্যায়ের পদ এবং বিখ্যাত পদগুলো এখানে আলোচনা করলাম, যেগুলো হয়তো প্রথম লাইনটা তুলে দিয়ে বলতে পারে এটি কার পদ, কিংবা হয়তো বলতে পারে যেটা জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ। ঠিক সেরকম অভিসারের পর্যায়ের একটি পদ দেখুন, রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন, এটাও কিন্তু তার একটি বিখ্যাত পদ। বিখ্যাত পদগুলো এখানে আলোচনা করেছে, অসংখ্য পদ লিখেছেন, তার মধ্যে এই কয়েকটি। তারপরে আক্ষেপণরূপ পর্যায়ের পদ দেখুন, সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনু, তারপরে মনের মরম কথা শুনল সজনী, তারপরে শিশুকাল হইতে বন্ধুর সহিতে আর বন্ধুর লাগিয়া সব ত্যাগনু লোকে অপযশ করে, এগুলো হচ্ছে তার আক্ষেপণরাগ পর্যায়ের পদ। এরপর হচ্ছে তিনি যে রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি, তার কয়েকটি রূপানুরাগ পর্যায়ের পদ দেখুন, রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাই গেল, এগুলো বিখ্যাত লাইন, আপনারা যারা গ্র্যাজুয়েশন করেছেন তারাই অন্তত প্রত্যেক ব্যক্তি জানেন। রূপ লাগিয়ে আখি জোরে গুণে মন ভর, এটাও তার বিখ্যাত। তারপরে দেখে আসলাম তারে সই দেখা আইলাম তারে, এই যে দেখা আইলাম তারে তারে সই দেখা আইলাম তারে, এটাও বিখ্যাত পদ। এবার হচ্ছে আপনার নিবেদন পর্যায়ে, বধূ তোমার গরবে গরবিনী হাম, এটা একটু নিবেদন পর্যায়ের পদ। আর হচ্ছে মান পর্যায়ের এ ঘোর রজনী মেঘ গরজনী, এটাও তার একটু বিখ্যাত পদ। এগুলো হচ্ছে তার মান, যেহেতু মান এবং রূপানুরাগ পর্যায়ের বিখ্যাত পদকর্তা তিনি, তাই এগুলো একটু দেখবেন। আর গৌরচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদও তিনি লিখেছেন, যেমন ধরুন সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাই, এইগুলো একটু দেখে নিন। মাথুর পর্যায়ে তার একটু পদ, বধূ হে আর কি ছাড়িয়া দেব, এগুলো। বয়সন্ধি পর্যায়ের পদ, চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূর পুঞ্জ, এইগুলো তার বিখ্যাত একটু পদ। তারপরে রসোদ্গার পর্যায়ের পদ, পরাণ বন্ধুকে স্বপনে দেখিনু, এটাও তার একটি বিখ্যাত। বংশী শিক্ষামূলক পদ, যেটি প্রথম তিনি আনছেন, সেটার ঘর হইতে আইলাম বাসি শিখিবারে, এটাও তার একটু বিখ্যাত পদ। তারপরে বংশী শিক্ষা ও নিত্য শিক্ষামূলক পদ দেখুন, ধরবা ধর মোর পিতবাস পর, এইগুলো হচ্ছে তার। আর চরণে চরণ রাখো, এগুলো হচ্ছে তার বংশী শিক্ষামূলক পদ। মোটামুটি এইগুলো ছিল তার পদ। তবে আপনাদের একটা জিনিস, আপনাদের তথ্য জানি যে কোন সংকলন গ্রন্থে জ্ঞানদাসের পদ আছে তার একটা তালিকা, কোন সংকলন গ্রন্থ, এটা আমাদের একটা বইয়েরই পেজ তুলে দিয়েছি, আমি এখানে আর মানে কি বলবো, পরিশ্রম করিনি। আপনারা একটু দেখুন, পদকল্পতরু সংকলককে, এগুলো একটু আপনাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন সংকলন গ্রন্থগুলো, এবং সেখানে জ্ঞানদাসের কটি পদ পাওয়া গেছে একটু দেখে নিন। তারপরে প্রাচীন কবি গ্রন্থগুলি, সেটা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় সংকলন করেছে, তার পদ পাওয়া গেছে 305টি। তারপরে বৈষ্ণব পদলহরী দুর্গাদাস লাহিড়ী, মোট 304টি পদ পাওয়া গেছে। তারপরে যশোদার বাৎসল্য লীলা, পূর্বে আমি জানিয়েছি 20টি পদ পাওয়া গেছে। তারপরে পদরত্নকর, এটি কমলাকান্ত দাস সংকলক এবং সেখানে 52টি পদ। তারপরে পদ রসসারের নিমানন্দ দাস, সেটি 35টি পদ রয়েছে। তারপরে খনদাগীর চিন্তামণিতে ডক্টর বিমান বিহারী মজুমদারের সংকলন, সেখানে 17টি জ্ঞানদাস ভৌমিক যুক্ত পদ পাওয়া গেছে। তারপরে পদ অমৃত সমুদ্র, এটা বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে, মোট 21টি পদ পাওয়া গেছে। তারপরে সংকীর্তনামৃততে পাওয়া গেছে দীনবন্ধু দাসের সংকলক, তিনি 9টি পদ পাওয়া গেছে। এরকম আপনারা একটু দেখে নিন, এত কোনোটা যদি আপনাদের কোনো কাজে আসে, আমি আর করলাম না, আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা লিখে নেবেন। তো এই ছিল মোটামুটি বলতে গেলে আজকের আলোচনাটি আপনাদের কতটা সহায়ক হলো বা উপকার হলো, আপনারা নিজেরাই একটু কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝেও শেয়ার করে দিন।
এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আরও ভিডিও পেতে। তো আপনাদের কাছে আরেকটি বিষয় জানি, 2-1 দিন হয়তো আমার ভিডিও হয়তো পাবেন না, কারণ একটু আমার নিজের কাজের জন্য একটু বাইরে যেতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস সম্পর্কে আলোচনাটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটি কমেন্টস করে যাবেন, কারণ আপনাদের ভালো লাগা আমার সার্থকতা। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।